সুনিতাকে তার পিতা ধর্ষণ করলে সে বাবাকে হত্যার অপরাধে জেলে যায়। আর জেল থেকে ফিরে এসে সে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। এই নিয়েই আমার আজকের গল্প। শেষ পর্যন্ত পড়ুন, শুনুন, তাহলেই জানতে পারবেন সব সত্যি ঘটনা। আসলে কি ঘটেছিল। যখন পুলিশের গাড়ি এসে পৌঁছালো, তখন সুনিতার হাতে ধারালো একটা রক্তমাখা ছুরি। সামনে পড়ে আছে তার পিতার লাশ। গোটা গায়ে রক্ত ছিটকে আছে। রক্তের দাগে জামা ভরে আছে। চোখে মুখে ক্রোধ আর হতাশার ছাপ। গলার নলি কাটা, বুকেও একটা তরকারি কাটা ছুরি গেঁথে আছে। দেখে বেশ বোঝাই যাচ্ছে যে ওর সামনে যে লোকটা পড়ে আছে তাকে সেই খুন করেছে। ওর মা কাঁদছে, ছোট ছোট দুটো ভাই বোন, তারা হতভম্ব হয়ে আছে। কোন কিছু বুঝে ওঠার ক্ষমতা ওদের নেই। বয়সে ওরা খুবই ছোট। মায়ের গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। মা কমলা দেবী বিলাপ করে কাঁদছে। এ কি করলি রে তুই হতভাগী? নিজের বাপটাকে শেষ করে দিলি। আমার সংসারটাই তো বরবাদ হয়ে গেল। সুনিতা চুপ করে দাঁড়িয়েছিল। পুলিশ আসতেই সে নিজের হাতে ধরে থাকা ছুরিটাকে নিয়ে পুলিশের কাছে চলে গেল। সিনেমার স্টাইলে দুটো হাত বাড়িয়ে দিল সে। তুই খুন করেছিস? সে উপর নিচে ঘাড় নাড়িয়ে জানালো, হ্যাঁ। কেন খুন করেছিস? সে কিছু না বলেই মাথাটা নিচের দিকে নামিয়ে নিল। পুলিশ লাশটার ছবি নিল, সবাইকে জিজ্ঞাসাবাদ করল, আর জানতে পারল যে 13 বছরের সুনিতাই করেছে। পাড়ার লোকে বলাবলি করতে লাগলো, এত শান্ত মেয়েটা কি করে খুন করতে পারে? আরে, সুনিতা তো খুব ভালো মেয়ে। নিশ্চয় এমন কিছু ঘটেছে যার জন্য সে এই রকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। এই রকম আলোচনা চলছিল গোটা পাড়ার সকল লোকেদের মধ্যে। সমস্ত প্রমাণ আর সাক্ষ্য সুনিতার বিপক্ষেই যায়। ফলে সুনিতা অভিযুক্ত প্রমাণিত হয়। কিন্তু সে নাবালিকা হওয়াতে তাকে 5 বছরের জন্য জেলে না রেখে হোমে রাখার ব্যবস্থা করা হলো। সুনিতা সেখানে পড়াশোনা করতে লাগলো। আর সেই সঙ্গে শিখতে লাগলো হাতের কাজ। চুপচাপ এত শান্ত মেয়েটাকে দেখে সকলেই অবাক হয়। এই মেয়েটা তার বাবাকে খুন করেছে, মেলাতে পারে না কেউ। কল্যাণী দিদি ওদের বুটিক শেখায়। সে একদিন জিজ্ঞেস করল, কি রে সুনিতা, কই একদিনও তো তোর বাড়ি থেকে কাউকেই তোর সঙ্গে দেখা করতে আসতে দেখলাম না। সুনিতা চুপ করে রইল। কল্যাণী দি বলল, আসলে তুই যা করেছিস তাতে তোর মায়ের রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তাই তিনি আসেননি। তবে তোরও কোনো দোষ নেই। তোর বাবা লোকটাও তো ভালো ছিল না। সুনিতা কটম করে তাকালো কল্যাণীর দিকে। তারপর বলল, বাবার নামে একদমই কিছুই বলবে না। কেন রে? যে বাবা তোর এত সর্বনাশ করতে গেল, তোকে রেপ করতে গেল, তার নিন্দা তুই শুনতে চাস না? নাকি রাগে বলছিস? না, বাবা খারাপ নয় একেবারেই। বাবা আমাদের তিনজনকেই খুব ভালোবাসতো। তাহলে খুন করলি কেন? নাকি তুই খুন করিসনি? সুনিতা একটু চুপ করে থাকলো। তারপর বলল, আমি তো বলেছি যে আমি খুন করেছি। কিন্তু কেন খুন করলি? জানি না। আসলে সত্যি বলতো আমাকে, তুই কি সত্যি খুন করেছিস তোর বাবাকে? হ্যাঁ, আমিই খুন করেছি। আমি তো পুলিশকে, জজ সাহেবকে বলেছি। কিন্তু মেরেছিস কেন? আমি জানি না। পুলিশ, সাংবাদিক, এমনকি তোর মা কাকাও তো সবাইকেই বলছে। কল্যাণী দির কথা শেষ হতে না হতেই সুনিতা বলল, কি বলেছে? তোর বয়স 13 বছর, কিন্তু তুই বয়সের তুলনায় বেশ বড় হয়ে উঠেছিস। আর তোর বাবার তোর উপর নজর ছিল। এমনকি তুই যখন রাতে তোর ঘরে একা শুয়ে ঘুমিয়ে পড়তিস ঠিক তখন তোর বাবা তোর ঘরে গিয়ে অনেকবার তোর শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। আর সেদিন রাতেও তোর বাবা তোর মায়ের কাছ থেকে উঠে তোর ঘরে গিয়ে তোর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করছিল, আর তখন তুই ছুরি নিয়ে তোর বাবার বুকে ঢুকিয়ে দিয়েছিস। আর তারপর তোর এত রাগ চেপে গেছিল যে তাতেও তুই শান্ত হসনি। তোর কাকা তোকে আটকাতে পারেনি। তুই আরেকটা ছুরি কিচেন থেকে এনে তোর বাবার গলায় চালিয়ে দিস, যার ফলে গলার নলি কেটে যায়। আর তোর বাবার চিৎকারে তোর মায়ের ঘুম ভাঙে যখন আসে, কিন্তু তখন তো সব শেষ হয়ে গেছিল। কল্যাণীদির কাছে সুনিতা বসেছিল। কল্যাণীদির কথা শেষ হলে সে তার দিকে একদৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ, আর তারপর কিছু না বলে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর বসে বসে ভাবতে লাগল। আজ 5 বছর হতে চলল। 13 বছর বয়সে সে এখানে এসেছে, আর 18 বছর বয়স হতে আর মাত্র কয়েক মাস বাকি। মা সত্যিই একবারের জন্য ওর সঙ্গে দেখা করতে আসেনি। কিন্তু কেন? কি করেছে ও, যে মা এই 5 বছরের মধ্যে একবারের জন্য ওর খোঁজ খবর করতে আসেনি? এখানে বন্দি সকলের জন্যই তো 1 মাস 2 মাস পর পর তাদের নিজের লোকেরা দেখা করতে আসে। কিন্তু শুধু ওর বেলা আসে না। কেন আসে না? লাকি, বিদিশা,
ওরা কেমন আছে আর কত বড় হয়েছে তাও তো সে জানে না। কেন, মাকে কি একবারের জন্য আসতে নেই? কি দোষ করেছে সে? মা ওকে যা করতে বলেছে তাই তো করেছে সে। বাবার হত্যার দায় সে নিজের কাঁধে নিয়েছে। আর দেবতার মতো বাবাকে কি না মা দুনিয়ার মাঝে ছোট করে দিল। পারলো মা এরকম করতে? কিন্তু কেন করলো মা এরকম? লাকি আর বিদিশা কত বড় হয়েছে কে জানে। এত বছরের মধ্যে মা একবার তো আসতেই পারতো, কেন এলো না? আমি তো কোনো কথা জিজ্ঞেস করিনি মাকে, যা বলেছিল তাই করেছিলাম। তাহলে এখানে সব অপরাধীর মা আসে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আসে, কিন্তু তার সঙ্গে দেখা করতে কেউ আসে না। একটা দীর্ঘশ্বাস পড়ল সুনিতার। ওর মনে হলো আর তো কদিন পর আমার ছুটি হবে, তখন সোজাসুজি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করবে যে কেন আসেনি একবারের জন্য। আর ভাই বোন সবাইকে নিজের বুকে জড়িয়ে ধরবে, কোলে নিতে পারবে না বোন বিদিশাকে। নিশ্চয় অনেক বড় হয়ে গেছে সে এতদিনে। ওকে মিস করছে খুব। নিশ্চয় করবে। কতটা স্যাক্রিফাইস করেছে সে তাদের জন্য। ওরা জানে না কিছু, তবে এতদিনে নিশ্চয় মায়ের কাছে আর ওই কাকার কাছে সব শুনে গেছে হয়তো। সেই রাতটা এখনো স্পষ্ট মনে আছে সুনিতার। ঘুমিয়েছিল নিজের ঘরে। হঠাৎ একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল ওর। চোখ দুটো কচলে নিয়ে খাট থেকে নামল। খেয়াল করলো আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। তারপর মা বাবার ঘরের দিকে এগোলো। কিন্তু খুব বেশি দূরে নয়, ওদের ঘরের কাছাকাছিও তাকে যেতে হলো না। ওর ঘরের থেকে মাত্র কয়েক হাত দূরেই সে অবস্থাটা দেখে ফেলল। দেখল বাবা নিচে পড়ে আছে। গোটা শরীর, মেঝে সব রক্তে ভেসে যাচ্ছে। পা দুটো যেন তখনও নড়ছে। বারান্দায় একটা কম ওয়াটের আলো জ্বলছিল। আর রক্তাক্ত শরীরটা পড়েছিল সেই বারান্দার মেঝেতে। সুনিতার এখনো সেই দৃশ্য স্পষ্ট মনে পড়ে। মা হাপুস নয়নে বিলাপ করে কাঁদছিল। কাকাকে সে দেখতে পেল না। না পাওয়ারই কথা। সে কাল থেকে কোথায় যেন গেছে। কি জন্য গেছে, সুনিতা জানে না। খোঁজও রাখে না সে ওই বদমাইশটার। তার কারণ ওই কাকা ওর গায়ে গোপন জায়গায় হাত দিয়েছে, ওকে জড়িয়ে ধরেছে। খারাপ কাজ করতে গেছে ওর সঙ্গে। তাই কাকাকে ওর একদমই ভালো লাগে না। যাই হোক, বাবা যখন ছটপট করছিল তখন সুনিতার বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। চিৎকার করে বলল, বাবা তোমার কি হয়েছে? কে করলো এমন? বলে কাঁদতে লাগলো। হঠাৎ ওর মনে হলো বাবা যেন কষ্ট পাচ্ছে খুব। এখনো তো বেঁচে আছে, কেন না? হাত পা নড়ছিল। তখন তার মনে হলো, যদি সে বুকে গেঁথে থাকা ছুরিটা বের করে নেয়, তবে বাবা বেঁচে উঠতে পারে। এই ভেবে সে দুহাতে করে টেনে উঠিয়ে নিল ছুরিটা। বাবা একটা আহ শব্দ করে নিস্তেজ হয়ে পড়ল। মা কাঁদতে কাঁদতে বলে উঠল, এ কি করলি সুনিতা, তুই এ কি করলি? এখনো যে প্রাণটা ছিল মানুষটার, মেরে ফেললি। আমি তোর কাকাকে ফোন করেছিলাম, সে এলে হাসপাতাল নিয়ে যেতাম। মেরে ফেললি তুই। ও কোনোরকমে শুধু বলতে পেরেছিল, আমি তো মারিনি মা। বুক থেকে ছুরিটা না তুললেই তোর বাবা বেঁচে যেত। সুনিতা বেশ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিল, আর ঠিক এমন সময় বাড়ির সদর দরজাটা খুলে গেল। সে দেখল ওর কাকা বিকাশ চিৎকার করতে করতে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই বলল, বৌদি, কি হয়েছে? কে মেরেছে দাদাকে? সুনিতা ছোট, ওর জ্ঞান নেই, ভুলবশত ঘটনাটা ঘটে গেছে। এখন পুলিশের কাছে বলতে হবে যে আমিই খুন করেছি। তোমার কি হবে জানো? ফাঁসি হবে। হোক আমার ফাঁসি, তবু তো মেয়েটার কিছু হতে দিতে পারি না। আচ্ছা, দাদা কি সত্যিই মরে গেছে? সুনিতার আগে দাদাকে মেরে দিয়েছে? ছি, এমন কাজ করতে পারলি তুই? সুনিতার দিকে তাকিয়ে বলল, ওকে কিছু বলো না বিকাশ, ওর কি কোনো জ্ঞান আছে? যতই হোক, ও এখন অনেক ছোট। মা বলল, ছোট বলে কি অপরাধ করবে? বাবাকে খুন করবে? তো জেল যাবে না? জেল তো যেতেই হবে। খুন বলে কথা, বিকাশ বলে উঠল। সুনিতা তখন বাবার বুকের উপর থেকে সবে ছুরি নিয়ে উঠে এসেছে। হাতে তার ছুরি ধরা। সে কাকার দিকে একবার তাকালো। একে তো সে তার এই কাকাটাকে দেখতে পারে না একদম। ওর কয়েকবার শ্লীলতা হানির চেষ্টা, তার শরীরে বাজে ভাবে টাচ করেছিল। ও যদিও বুদ্ধি করে ম্যানেজ করে বেঁচে করে গেছিল। আর রাতে শোবার সময় নিজের ঘরের দরজাটা কখনোই বন্ধ করতে ভুলত না। সুনিতার হাতে রক্তমাখা ছুরি আর রাগে কাকার দিকে কটম করে তাকানো দেখেই বিকাশ আর সুনিতার মা অঞ্জনার বুকের ভিতর এক ঝলক রক্ত যেন ছলাৎ করে উঠল। মনে হলো যেন সে এখনই কাকার বুকে ছুরি বসিয়ে দেবে। ওর মা অঞ্জনা তাড়াতাড়ি করে ছুটে এল সুনিতার কাছে। ওর কাছ থেকে ছুরিটাকে কেড়ে নিতে চাইল, কিন্তু পারল না। সুনিতার শক্তি যেন শত গুণ বেড়ে গেছে সেই মুহূর্তে।
তখন অঞ্জনা বলল, না মা আমার তুই চিন্তা করিস না, আমি থাকতে তোকে জেলে যেতে দেব না। আমি পুলিশকে সত্যি কথা বলবো যে আমার স্বামী আত্মহত্যা করেছে, আর তাতে যদি ওরা না মানে তো বলবো আমি নিজে হত্যা করেছি তাকে। কিন্তু তোর নাম কিছুতেই নেব না, আমি তোর মা, তোকে কি জেলে পাঠাতে পারি? কিছুটা হয়তো শান্ত হলো সুনিতা। দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, বাবা কি করে খুন হলো? চমকে গেল অঞ্জনা, কাপা কাপা গলায় বলল, আত্মহত্যা করেছে। মিনি নিজেই বুকে ছুরি মেরেছে। তো তোর চিন্তা নেই, দায়টা আমি নেব, আমি জেলে যাব। কাকা বিকাশ আবার বলে উঠল, তুমি গেলে সংসারটা কি করে চলবে? তুমি কি চাও তোমার ছেলেমেয়েরা না খেয়ে মারা যাক? তুমি কোনো পেনশন পাবে না, দাদার চাকরিটাও পাবে না, ছেলেগুলো বাঁচবে কি খেয়ে? সে বাঁচুক আর না বাঁচুক, নির্দোষ মেয়েটাকে তো আর জেলে পাঠাতে পারি না। মা বলল। সুনিতা ঠিক বুঝতে পারছিল না, বাবা যদি আত্মহত্যা করে থাকে তবে পুলিশ জেল দেবে কেন? অবশ্য মায়ের হাতেও সে রক্তের দাগ দেখেছে, আর কাকার জামাতেও সে রক্তের দাগ দেখছে। কিন্তু কাকা তো ঘরেই ছিল না, তবে কি করে তার জামায় রক্তের দাগ এলো? কিন্তু এত সব ভাবার মতো তার সময় ছিল না। বাড়িতে পুলিশ এসে গেল আর মন্ত্রমুগ্ধের মতো সে তার ছুরি সহ রক্ত মাখা হাতটা বাড়িয়ে দিল তাদের দিকে। মুখে একটাই কথা, আমি খুন করেছি। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় মা আর কাকা বলল, চিন্তা করিস না, খুব শীঘ্রই তোকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসব। ভালো উকিল দেব, কিচ্ছু হবে না। হতে দেব না। মা বলল, আমার চাকরি হয়ে গেলে তো আর কোনো চিন্তা থাকবে না। তোর বাবার মতো মদের দোকানে তো আর টাকাগুলো দেব না। কিন্তু সুনিতাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর থেকে না তো ওর কাকা আর না মা কেউই একবারের জন্যও দেখা করতে আসেনি। উকিল দেওয়া তো দূরের কথা, বাড়ির কে কেমন আছে কিছুই জানে না সুনিতা। শুনেছে ওর বাবা নাকি ওর সঙ্গে খারাপ কাজ করতে এসেছিল আর তাই সুনিতা ওর বাবাকে চাকু দিয়ে মেরে দিয়েছে। কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। সুনিতা ভালো করেই জানে যে বাবা খুব ভালো মানুষ, নেশা একটু করে বটে, কিন্তু কখনো বাইরের কোন মেয়ের দিকে খারাপ নজর নিয়ে তাকায়নি আজ পর্যন্ত। আর নিজের মেয়ের দিকে কুনজর বাবা কখনোই করেও নি আর করতেও পারে না। তবে ওর কাকা ওর ঘরে ঢুকে তিনবার ওর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। মাকে সে কথা বলাতেও মা কথাটাকে এড়িয়ে গেছিল, অর্থাৎ সুনিতার কথাটাকে গ্রাহ্যই করেনি। বাবাকে এই ব্যাপারে কিছুই বলতে পারেনি সে, কারণ যে কথা মাকে বলা যায় সে কথা বাবাকে বলা যায় না। সুনিতা বুঝল, হয়তো এটা কাকার চক্রান্ত। বাবাকে হত্যা হয়তো কাকা করেছে। হয়তো মা সব জেনেও ভয়ে কিছু বলতে পারেনি। তবে বলেছিল, তুই চিন্তা করিস না, আমি আর তোর কাকা ঠিক তোকে ছাড়িয়ে নিয়ে আসব। ভালো উকিল দেব। সুনিতা কিছুই বলেনি। তবে মা, কাকা কেউই আর কোনোদিন দেখা করতে আসেনি। কোন উকিলও দেয়নি। বন্ধ দরজায় করাঘাত পড়তেই সুনিতার চিন্তাগুলো ছিন্ন হয়ে গেল। কল্যাণীদি দরজার বাইরে দাঁড়িয়েছিল। আমার কথায় তুই রাগ করলি, কিন্তু আমি তোকে খুবই ভালোবাসি রে। আমার কথায় দুঃখ পাস না। না, না, তুমি তো ঠিক কথাই বলেছ। মা তো কোনোদিন আমার সঙ্গে দেখা করতেই আসেনি। ঠিক আছে, ওসব কথা ছাড়, আসলে তোর জন্য একটা খুশির খবর আছে। সেটাই তোকে বলতে চেয়েছিলাম। আমার আর কি খুশির খবর থাকবে? তোর 18 বছর পূর্ণ হওয়ার দিনই তোকে ছেড়ে দিচ্ছে। কি হবে তাতে? কেন? বাড়ি যাবি, মা ভাই বোন সকলের সঙ্গে দেখা করবি, ওদের সঙ্গে থাকবি। কবে আমি 18 বছরের হব? মৃদু হেসে বলল সুনিতা। ওর চিবুক ধরে কল্যাণী বলল, বাড়ি ফেরার জন্য খুব মন কেমন করছে, তাই না? সুনিতা চুপ করে মুখটা নামিয়ে নিল। কল্যাণী হেসে বলল, 2 মাস পর তোকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। আগেই ছেড়ে দিত তবে 18 বছর না হলে ছাড়া যাচ্ছে না। যাই হোক, তুই ছাড়া পাচ্ছিস আর তারপর তুই যেখানে তোর ইচ্ছা সেখানেই যেতে পারবি। তবে তুই যেখানেই যাবি তোর স্বাবলম্বীর জন্য সরকার থেকে সাহায্য করা হবে। কি সাহায্য? সেটা আমি এখনো বলতে পারছি না। তবে কিছু একটা ব্যবস্থা হবে। এরপর সুনিতা ছাড়া পেয়ে বাড়িতে গেলে দেখল সেখানে কেউ নেই। পাশের বাড়িতে জিজ্ঞেস করতে গেলে ওকে দেখেই দরজা বন্ধ করে দিল। শেষে অপরিচিত একজনের কাছ থেকে সে জানতে পারল যে ওই বাড়িটা ওর মা কাকা অনেকদিন আগেই বিক্রি করে কোথায় যেন চলে গেছে। সুনিতার রাগ ও দুঃখ দুটোই হলো ওকে কিছু না জানানোর জন্য। বাবার অফিসে সে খোঁজ নিয়ে জানল, মা নয়, বাবার মৃত্যুর জন্য যে চাকরিটা পাওয়ার কথা সেটা মা নয়, কাকা পেয়েছে আর কাকা মাকে বিয়ে করে নিয়েছে।
কাকার আগের ব্যবহার ভুলে গিয়ে সে দেখা করতে গেলে বলল, আমরা যেখানেই থাকি তোর মতো একটা খুনির সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। মা কি সে কথাই বলে? জিজ্ঞেস করল সুনিতা। বিশ্বাস না হলে ফোনে নিজেই জিজ্ঞেস করেনি বলে মাকে ফোন লাগিয়ে কাকা ওকে ধরিয়ে দিল। মা ওর সঙ্গে কথা বলতে চাইল না, দেখাও করতে চাইল না। বলল, তোর সঙ্গে সেদিনই সব সম্পর্ক চুকিয়ে দিয়েছি, যেদিন তুই জেলে গেলি। কল্যাণিক সুনিতাকে জিজ্ঞেস করল, তাহলে এখন কোথায় যাবি? জানি না, যেখানে ইচ্ছা হয় চলে যাব, আর না হয় মরে যাব। তোকে কিছুই করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। কল্যাণী চেষ্টা করে দিল্লিতে সুনিতার জন্য একটা বুটিকের দোকান করে দিল, নামটাও পাল্টে দিল। ওর নাম রাখলো তুহিনা, দোকানের নামও রাখলো তুহিনা ফ্যাশন। সুনিতা ব্যস্ত হয়ে পড়ল, ব্যবসা বাড়তে থাকলো, ব্রাঞ্চ খুলল দেশের বিভিন্ন প্রান্তে। সময় 8 বছর পার হয়ে গেল। কলকাতায় যখন তুহিনা ফ্যাশনের ব্রাঞ্চ খুলতে গেল, ওর নিজের বাড়ির কথা, নিজের মা, ভাই, বোনের কথা মনে পড়ে গেল। সে ইচ্ছা না থাকলেও খুঁজে বের করে কাকা আর মায়ের নিজের বাড়িতে গেল। চিনতে পারছো না? কে আপনি? আজ চিনতে পারবে না, আজ তো তোমার নতুন সংসার। আমার বাবার ঘর শেষ করে নিজেরা ঘর করেছো। কে আপনি? আপনি এখন আর আমাকে চিনবেন না মিসেস অঞ্জনা বিকাশ বসু। কপালে টকটকে লাল সিঁদুর, হাতে শাখা, বেশ তো সুখেই আছেন। পূর্বের স্বামীকে হত্যা করে। চমৎকার, চমৎকার। এখন বলুন তো, লাকি আর বিদিশা কোথায়? বেশ কিছুক্ষণ ওর দিকে দেখে অঞ্জনা দেবী বলল, তো তুই সুনিতা চিনলেন তাহলে আপনি? না মানে, তুই অনেক বদলে গেছিস তো, তাই। আমাকে বিনা দোষে জেলে পাঠিয়ে নিজেরা বিয়ে করে আমার ভাই বোনের উপর অত্যাচার করে বেশ সুখে ঘর করছেন, তাই না? তোর কাকা, আমি সব জেনেছি, সব প্রমাণও আমার কাছে। আমি প্রমাণ পেয়েছি। কি কি প্রমাণ পেয়েছিস? তুমি আর কাকা মিলে বাবাকে খুন করেছো কারণ বাবা তোমাদের পরকীয়া জেনে ফেলেছিল, আর সেই খুনের দোষ আমার উপর চাপিয়েছিলে। সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু তোমরা আমার ঋষিতুল্য বাবাকে এমন একটা দোষটা দিলে যেটা চরম অপমানের। একটুও লজ্জা করলো না তোমার? কাকার কথা বাদ দিলাম, আর তারপর তোমার নিজের আরও 2 সন্তান লাকি আর বিদিশার উপর অত্যাচার করে বাড়ি ছাড়া করলে। ছি মা, ছি। তোমাকে দেখে, মা শব্দটাই লজ্জায় মুখ লুকিয়েছে। সুনিতার কথা শুনে বিশেষ কিছুই বলার ছিল না অঞ্জনার, কারণ ঘটনাটা ছিল সত্যি। সে নিজে স্বামীর চাকরি না নিয়ে বিকাশকে দিয়েছে আর নিজে পেনশনটা নেয়। লাকি আর বিদিশা দুজনকেই পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ করতে হয়। কাজ না করলে খাওয়া বন্ধ, আর সেই সঙ্গে চলত মার। যখন অঞ্জনার পেটে বিকাশের সন্তান জন্ম নিল, তখন সেই সন্তানের সেবায় নিয়োগ করল বিদিশাকে। বছর 4 আগে এত অত্যাচার সহ্য করতে না পেরে ওরা কল্যাণীর সঙ্গে যোগাযোগ করে, ওরা সুনিতার সঙ্গে দেখা করে। আর সুনিতা ওদের ভালো স্কুলে ভর্তি দেয়। নিজের ভাই বোনের কাছে সব শুনেছে সে। অঞ্জনা বলল, না না, ওরা নিজেরাই বেরিয়ে গেছে। কেউ নিজের বাড়ি থেকে এমনি এমনি বেরিয়ে রাস্তায় দাঁড়ায় না। তুমি মায়ের নামে কলঙ্ক, আবার স্ত্রীর নামেও কলঙ্ক। কি প্রমাণ আছে তোর কাছে যে আমার নামে এত কথা বলছিস? বিদিশা বরাবরই একটু চালাক, তা তো তুমি জানো। ওরা তোমাদের কীর্তিকলাপ দেখে রেখেছিল। আর এই শোনো, তোমাদের কথাবার্তা, যেখানে তোমরা দুজনে বাবাকে মেরে আমাকে ফাঁসানোর কথা বলছিলে, সে কথা সে রেকর্ড করে রেখেছিল। তাছাড়া বাবার নিজের লেখা ডায়েরিও সে পেয়েছে, সেটাও আমার কাছে আছে। আগে ফোনের রেকর্ডটা শোনো, বলে সে শোনাতে লাগলো। কাকা বলছিল, কি কেমন প্ল্যান করেছিলাম, সাপও মরল আর লাঠিও ভাঙল না। আমার দাদা খুব তাও দেখাচ্ছিল। বৌদির সঙ্গে সব দেওররাই একটু আধটু ফুর্তি করেই থাকে, সেটাও মেনে নেবে না, কেলেঙ্কারি করবে। নে উপরে গিয়ে দেখ, আমরা এবার ওপেন করছি সবকিছু। কোন লুকোচুরি নেই, কাউকেই ভয় নেই। মা বলছিল, সুনিতা জেল খাটছে। কাকা বলল, মনে রাখবে, তোমার আদরের সুনিতা বাপের দিকেই থাকতো। আদরের না কচু, ও তো আমার পেটে জন্মালেও বাপের দিকেই টান বেশি ছিল। আমি রক্তিমের সুনিতা, লাকি আর বিদিশার বাবার নাম কোন সন্তানকেই ভালোবাসি না। তুমি তো জানো, আমি তোমাকেই বিয়ের আগে থেকেই ভালোবাসতাম আর এখনো বাসি। কেবল রক্তিমের চাকরির জন্যই ওকে বিয়ে করা। তোমার সন্তান আমার পেটে এসে গেছে, বিদিশা আর লাকি এখানে হয় চাকর খাটবে আর না হয় বাড়ি থেকে চলে যাবে। ইয়েস ডার্লিং, তবে আমরা খুন করে দাদার ইজ্জত ধুলোয় মিশিয়ে দিলাম। বললাম, মেয়েকে রেপ করতে গেছিল, সমাজে ওর সম্মান কি থাকলো? বেশ করেছি আমরা।
তবে কি জানো অঞ্জনা, সুনিতাকে ভোগ করতে পারলাম না, এটাই আমার দুঃখ থেকে গেল। এই আমাকে ছাড়া কাউকে ভালোবাসার কথা মনেও আনবে না। আরে, ভালো কে বাসছে? ওকে আমার রক্ষিতা বানাতাম। তবে চিন্তা নেই, বিদিশা আছে। ও বড় হচ্ছে, ওকে আমার রক্ষিতা বানাবো। তুমি না করতে পারবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, বাবা, ঠিক আছে। ওদের নিয়ে তুমি যা খুশি করো, আমি কিচ্ছুটি বলবো না। শুনলে তো এবার তোমাদের প্ল্যান? সুনিতা বলল, এগুলো কি তুই পুলিশে দিবি? না, দেব না। দিলে আগেই দিতাম। বিদিশা আর লাকি আমার কাছে অনেক দিন আগেই এটা পৌঁছে দিয়েছিল। আর ওরা এখন আমার কাছেই আছে। তবে তুই এটা কি করবি? আমাকে দিয়ে দে ওগুলো। না, থাক না আমার কাছে। মাঝে মাঝে তোমাকে শোনাতে চলে আসব। ঠিক এই সময় দুটো ছোট ছোট ছেলে ঘরে ঢুকলো। ওরা স্কুলে গেছিল। সুনিতা জিজ্ঞেস করল, এরা কি তোমার আর কাকার সন্তান? ওদের কিছু করবি না। ওদের কিছু কেন করতে যাব? ওদের কোন দোষ নেই। বলে সুনিতা বেরিয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পর, বাইকে করে সুনিতার মা আর কাকা মার্কেট যাচ্ছিল। একটা গাড়ি কোন দিক থেকে এসে অ্যাক্সিডেন্ট করে দিল। সেই অ্যাক্সিডেন্টে সুনিতার কাকা বিকাশ মারা গেল। আর অঞ্জনা খুব অসম্ভবভাবে জখম হয়ে গেল। তার দুটো পা বেকার হয়ে গেল। তাকে এখন অসহায় অবস্থায় বিছানায় শুয়ে থাকতে হয়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুদিন পর আবার সুনিতা এল। কি মিসেস অঞ্জনা? বিকাশ বসু, কেমন আছেন? না রে, খুব কষ্ট। বাইকে করে মার্কেট যাচ্ছিলাম। আমাদের বাইকে ধাক্কা মারল একটা বড় ট্রাক। তোর কাকা মারা গেল আর আমার পা দুটোই নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করে সব টাকাও বেরিয়ে গেল আর পাও ভালো হলো না। পেনশনে যে টাকা পাই, তাতে সংসার চলে না। তোর তো অনেক জানাশোনা, দে না কিছু একটা ব্যবস্থা করে। তোমার এটাই উপযুক্ত হয়েছে। আমি তো জেল খাটা আসামি। আমার দ্বারা আর কি হবে? বলে হাসতে হাসতে বেরিয়ে গেল সুনিতা। অঞ্জনা ভাবল, সুনিতাই অ্যাক্সিডেন্ট করায়নি তো, নইলে ট্রাকটা ধরাও পড়ল না, পুলিশেও কোন তাগাদা করল না। ওর অনেক টাকা, হয়তো টাকার খেল হয়েছে। গল্পটা ভালো লাগলে নিষ্পাপ সুনিতা আর তার অসহায় পিতার জন্য অনুগ্রহ করে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই রকম আরও গল্প